আচ্ছা, আমরা যে বঙ্গোপসাগরের মাছের যে একটা স্টক কমে যাচ্ছে, ডেইলি স্টারের সে গুরুত্বপূর্ণ একটি এডিটোরিয়াল আমরা ট্রান্সলেট করেছিলাম। লাস্ট 2টা আমরা পার্টস তোমাদের আপলোড করেছি। আমরা আজকে থার্ড পার্টের উপর ক্লাস নেব। এই থার্ড পার্টটা আজকে আমি তোমাদের আপলোড করার চেষ্টা করব। এটা হচ্ছে যে ডেইলি স্টারের খুব গুরুত্বপূর্ণ একটি এডিটোরিয়াল। আমরা যেভাবে বিশ্লেষণ করেছিলাম সেভাবে অনেক কিছু আমরা এই ট্রান্সলেট থেকে বের করার চেষ্টা করব। ওকে, দ্য কোয়েশ্চেন ইজ, যে প্রশ্ন হচ্ছে হোয়াটস কজিং দ্য ক্রাইসিস, মানে এই যে সমস্যাটা আমাদের কোন ধরনের ক্রাইসিসের সংকট করতেছে। এই যে এখানে দেখো, এটা হচ্ছে একটা মানে প্রশ্ন রাখা হচ্ছে। যদিও এটা প্রশ্ন রাখা হচ্ছে, তারপরেও আমি বলবো যে এটা জাস্ট মানে কথার সুরে মানে রাইটার এভাবে বলেছে, কিন্তু এটা ইন্টারগেটিভ সেন্টেন্স বলা হবে না, কারণ ইন্টারগেটিভ সেন্টেন্সের একটা ফরম্যাট আছে। এখানে দেখো, সেটা বুঝতে পারবা। এটা প্রিন্সিপাল ক্লজ, ইজ ফাইনাইট ভার্ব, কোয়েশ্চেন হচ্ছে যে সাবজেক্ট। হোয়াট হচ্ছে যে এখানে সরাসরি হোয়াট হচ্ছে এখানে, এটা একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, এবং সাবঅর্ডিনেটিং কনজাংশন এবং ইজ, এখানে ইজ আছে, সংক্ষেপে লেখা হয়েছে। তাহলে এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ এবং এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ বলতে পারি, এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। এখন প্রশ্ন হতে পারে, তাহলে কখন আমরা হোয়াট থাকলে এটাকে কমপ্লেক্স সেন্টেন্স বলতে পারবো, সরি ইন্টারগেটিভ সেন্টেন্স বলতে পারো? আমি যদি বলতাম এরকম, এই যে এটাকে যদি আমি এভাবে বলতে পারলাম, হোয়াট ইজ দ্য, খেয়াল করো, হোয়াট ইজ দ্য কোয়েশ্চেন। এখানে খুব গুরুত্বপূর্ণ একটা গ্রামার রুলস আমরা শিখতে পারি। হোয়াট ইজ দ্য কোয়েশ্চেন, এই যে এখানে কিন্তু এটাকে আমি বলতে পারি এটা হচ্ছে যে ডাব্লিউএইচ ওয়ার্ড, এটা কিন্তু কনজাংশন না, কারণ এখানে একাধিক ক্লজ না, একটা ওয়ার্ড। অর্থাৎ ডাব্লিউএইচ ওয়ার্ড যখন বাক্য দিয়ে শুরু হয়, বাক্যের শুরুতে বসে, এবং ওয়ার্ড দ্বারা এটার একটা নাউনের পরিবর্তে হবে, এটাকে অ্যান্সার করলে সেটা একটা নাউন পাওয়া যাবে, এবং এখানে এটা প্রনাউন হিসেবে ইউজ করা হবে, সেটাকে বলা হয় ডাব্লিউএইচ ওয়ার্ড। অর্থাৎ ডাব্লিউএইচ ওয়ার্ড প্রনাউন হিসেবে ইউজ করা হবে, নাউনের পরিবর্তে ব্যবহার করা হবে, এটাকে প্রশ্নের উত্তর করা হলে একটা নাউন পাওয়া যাবে এই প্রনাউনটার। তাহলে এটাকে আমরা বলবো তখন ডাব্লিউএইচ ওয়ার্ড। এক কথা, এটা ইন্টারগেটিভ সেন্টেন্সে ইউজ করা হবে। কিন্তু এখন ডাব্লিউএইচ ওয়ার্ডটা কিন্তু প্রশ্ন করা হতে ইউজ করা হয়নি। এখানে ডাব্লিউএইচ ওয়ার্ডটা হচ্ছে বাক্যের মাঝখানে দুইটা ক্লজকে যুক্ত করতে ইউজ করা হয়েছে। এই জন্য আমরা বলবো ডাব্লিউএইচ ওয়ার্ড এখন কিন্তু সাবঅর্ডিনেটিং কনজাংশন। এই যে এটাকে বলা হয় এমবেডেড কোয়েশ্চেন, খুব গুরুত্বপূর্ণ একটা গ্রামার। এমবেডেড কোয়েশ্চেন, এমবেডেড কোয়েশ্চেন। তবে এখন প্রশ্ন হতে পারে, তাহলে এখানে রাইটার কেন কোয়েশ্চেন মার্ক দিয়েছে? এখন হয়তো উনি ওই যে ফরম্যাটটা রক্ষা করে নাই, ফরম্যাটটা এভাবে হয় নাই, সরাসরি বাক্যটা বলে আমি একটা কোয়েশ্চেন লাগিয়ে দিতে পারি, প্রশ্ন করতে পারি, কিন্তু এটা এইভাবে করা হয়েছে। আচ্ছা, যাই হোক, এক্সপার্ট সে, বিশেষজ্ঞরা বলেছে, এই যে দেখো ভার বিশেষ এখানে এস বাই এস হয় নাই, কারণ এখানে সাবজেক্ট ফ্লুরাল, সাবজেক্ট ফ্লুরাল হলে ভার্ব ফ্লুরাল, ভার বিশেষে এস বাই এস না হলে সেটা ফ্লুরাল ধরে নিতে হবে। বিশেষজ্ঞরা যে বলেছে, এই যে আবার একটা প্রিন্সিপাল ক্লজ, that no single factor is to blame, মানে বিশেষজ্ঞরা দাবি করেছে যে কোনো সিঙ্গেল কোনো বিষয়টাকে ব্লেম করা যাবে না, দোষারোপ করা যাবে না। অর্থাৎ এর পিছনে মাছের মজুদ কমে যাওয়ায় বঙ্গোপসাগরে, আগের আমি 2টা ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হয়েছে কিভাবে বঙ্গোপসাগরে মাছের মজুদ কমে যাচ্ছে, কী কী কারণে কমে যাচ্ছে, এটার ফলে কোন ধরনের ইফেক্ট পড়তেছে আমাদের, এই বিষয়গুলো এখানে মানে আগেও আমি বলেছি। অর্থাৎ এগুলোর জন্য, এই সমস্যাটার জন্য কিন্তু একটা সিঙ্গেল বিষয় কিন্তু দায়ী না। এটাও একটা হচ্ছে দ্য কমপ্লেক্স সেন্টেন্স, একটা মেইন ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেটিং কনজাংশন। এরপরও বলা হচ্ছে কি কি দেখি, এক্সেসিভ ফিশিং, অতিরিক্ত মাছ ধরা, ওভার ইয়ার্স, বছরের পর বছর অতিরিক্ত মাছ ধরার কারণে, হ্যাজ বিন মেজর ফ্যাক্টর, এটা বিশাল একটা কিন্তু কি, যেটা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। হ্যাজ বিন, এখানে দেখো খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে আমাদের জন্য। অফকোর্স, অবশ্যই, বাট আদার রিজনস ইনক্লুডিং, আর অন্যান্য বিষয়গুলো কিন্তু থাকতে পারে। যেমন কি কি, ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তন, ওয়ার্মিং টেম্পারেচার, যে তাপমাত্রার বৃদ্ধি, যেটা বৈশ্বিক উষ্ণায়নের কথা বলেছে, অ্যান্ড দ্য ডিক্লাইন ইন অক্সিজেন, অক্সিজেনের হ্রাস, লেভেলস, অক্সিজেন লেভেলের যে হ্রাস, ইন কোস্টাল ওয়াটার্স, এখানে ওয়াটার্স যখন ফ্লুরাল হবে,
তখন ওয়াটার অর্থ পানি বোঝাবে না। আমরা জানি ওয়াটার হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, সেহেতু এটার পরে এস যুক্ত হতে পারে না। যখন ওয়াটারের পরে যখন এস হবে তখন এটা কাউন্টেবল নাউন হবে, অর্থাৎ তখন ওয়াটারকে এখানে কিন্তু পানি বোঝায় না। ওয়াটার মানে হচ্ছে ওয়াটার বডিজ, যেখানে যেখানে পানি থাকে, নদী, সমুদ্র, মহাসাগর সবগুলোকে ওয়াটার্স বলা হয়। অর্থাৎ যেগুলো উপকূলীয় এলাকার যে আমাদের নদী, খাল, বিল এগুলোকে বলা হচ্ছে হ্যাভ অলসো ডিসরাপ্টেড, বড় ধরনের একটা সমস্যা সৃষ্টি হচ্ছে, ব্যাঘাত করা হয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দ্য ম্যারিন ইকোসিস্টেম, আমাদের যে ইকোসিস্টেম বাস্তুসংস্থান, যেটা আমাদের সমুদ্র অঞ্চলের যে বাস্তুসংস্থান, কোস্টাল এরিয়ার বাস্তুসংস্থান, এটাকে বলা হয় ম্যারিন ইকোসিস্টেম। ইন ওয়ে এটা ডিসরাপ্টেড হচ্ছে। দ্যাট আর একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, সাবঅর্ডিনেট ক্লজ করা হচ্ছে। আর ফেভারিং অপরচুনিস্টিক স্পিসিস, যে বিশেষ করে যেগুলো সুবিধাভোগী যে প্রজাতিগুলো আছে এগুলোর পক্ষে চলে যাচ্ছে বিষয়টা। সাচ এজ, যেমন জেলিফিশ, বিশেষ করে জেলিফিশ, হুইচ ফ্রেয়ন মানে শিকার করা, এই যে এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, যেগুলো শিকার করে। এই যে এখানে আমি বলতে পারি হুইচ, এটা হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন, কারণ হুইচ বলতে এখানে জেলিফিশকে ইন্ডিকেট করে। যখন নাউনের পরবর্তীতে ইন্ডিকেট করার মতো একটা প্রোনাউন আনা হয় সেটাকে বলা হয় রিলেটিভ প্রোনাউন, এবং এটা একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে ইউজ করা হয়েছে। তাহলে যেটি শিকার করে, ফিশ, এগস অ্যান্ড ফ্রাই, মাছের ডিম এবং যে ফোনাগুলা, এখানে ফ্রাই মানে হচ্ছে যে মাছের একদম ছোট বাচ্চাকে, ফোনাকে বোঝায়, এগুলা কিন্তু শিকার করা হচ্ছে। তাহলে কিন্তু বিষয়টা কি দেখো, আমরা ফুল একদম বাক্যটাকে অ্যানালাইসিস করব এবং এখানে অর্থটা আমি আরেকবার বলার চেষ্টা করব। এখানে যেটা বলা হচ্ছে যে বিশেষজ্ঞরা দাবি করেছে কোনো সিঙ্গেল কোনো ফ্যাক্টর এটা দায়ী নয়। যেমন কি দায়ী? অতিরিক্ত মাছ ধরা বছরের পর বছর এটার প্রধান বিষয় অবশ্যই। আবার অন্য কারণ, যেমন জলবায়ু পরিবর্তন, মানে তাপমাত্রা বৃদ্ধিকরণ, এবং যে আমাদের এই সমুদ্রের পানির মধ্যে অতিরিক্ত মাত্রায় হচ্ছে যে অক্সিজেনের হ্রাস, যেটা আমাদের সামুদ্রিক বাস্তুসংস্থান সেটাকে সমস্ত সমস্যাগ্রস্ত করেছে। যেটি জেলিফিশ নামের এক ধরনের প্রজাতির জন্য এটা আবার একটা সুবিধা, কারণ ওই জেলিফিশটি অন্যান্য মাছ এবং ডিমকে শিকার করে ফেলে। তাহলে বিষয়টা দেখো, অর্থাৎ এখানে বলা হচ্ছে এখানে যে সমস্যাগুলো হচ্ছে, সমস্যার কারণে কিন্তু মাছের কিন্তু উৎপাদন কমে যাচ্ছে, কিন্তু একদিক দিয়ে কিন্তু এটা হচ্ছে যে এটা একটা রাক্ষসে মাছ, জেলিফিশ। এই রাক্ষসে মাছের জন্য কিন্তু আবার এটা কিন্তু সুবিধা হচ্ছে, কারণ এই সমস্যাগুলো কিন্তু অন্য মাছের জন্য ক্ষতিকর হলেও কিন্তু যে অক্সিজেন কমে যাচ্ছে, তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, সেটা কিন্তু আবার জেলিফিশের জন্য হচ্ছে যে পজিটিভ। এবং এই রাক্ষসে মাছগুলো থাকলে কিন্তু আবার ক্ষতিকর, কারণ এই রাক্ষসে মাছগুলি সমুদ্রের অন্যান্য মাছের পোনাগুলো এবং ডিমগুলো কিন্তু খেয়ে ফেলতে পারে। তাহলে সমস্যা কিন্তু একটার প্রভাবে কিন্তু অনেক দিক দিয়ে হচ্ছে, এই বিষয়টা কিন্তু এভাবে কিন্তু বলা হচ্ছে। এরপরে বলা হচ্ছে দ্য ডিক্লাইন ন্যাচারাল যে প্রিডেটরস লাইক সি টার্টলস, এই যে ন্যাচারাল যে প্রিডেটরস, এখানে প্রিডেটরস মানে শিকার, যে প্রাকৃতিক যে শিকার যেগুলো আছে শিকার, সেগুলোর কিন্তু হ্রাস। যেমন এটা লাইক এখানে কিন্তু প্রেপোজিশন অর্থ ইউজ করা হচ্ছে, যেমন অর্থ ইউজ করা হলে এটা প্রেপোজিশন হবে। যেমন সি টার্টলস, সামুদ্রিক কচ্ছপ, যেগুলা হ্যাজ অলসো আপসেট, বিষয়টাকে আরও বেশি উত্তেজিত করে তুলতেছে। এই আপসেট কিন্তু এখানে এটা অলসো আপসেট বিষয়টা, এই যে আপসেটের কিন্তু ফার্স্ট ফর্ম ফিফি ফর্ম সেম কিন্তু সেটেড, এর জন্য হ্যাজের পর এটা ফিফি ফর্ম হয়েছে বুঝে নিতে হবে, এবং এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দ্য প্রিডেটর ফ্রে ব্যালেন্স, তাহলে বিষয়টা দেখো, এটা হচ্ছে যে শিকার আর এটা হচ্ছে যে শিকারী। এখানে শিকার বলতে কাকে বোঝানো হচ্ছে? কচ্ছপগুলাকে, যেগুলি
ক্ষতিকর মাছ জেলিফিশগুলোকে খেয়ে ফেলতে পারে। তাহলে যতই জেলিফিশ থাকুক না কেন, যদি কচ্ছপ থাকে জেলিফিশগুলোকে যদি খেয়ে ফেলে তাহলে একটা ব্যালেন্স হবে প্রিডেটর এবং প্রেয়ের মধ্যে। কিন্তু এখন কচ্ছপগুলো কিন্তু হ্রাস হয়ে যাচ্ছে, যার কারণে কিন্তু জেলিফিশ এবং যে একটা ইকোসিস্টেমকে দেখানো হয়েছে এবং কচ্ছপের মধ্যে যে একটা ব্যালেন্স হতো সেটা কিন্তু আর থাকতেছে না। ব্যালেন্সটাও কিন্তু কি হচ্ছে, এটাকে আরও বেশি উত্তেজিত করে তুলতেছে। তাহলে এতটুকু পর্যন্ত যদি দেখি, এটা একটা আমরা প্রিন্সিপাল ক্লজ পাচ্ছি। এই যে খেয়াল করো, আমি যদি একটু মুছে দেখাই তোমাদের স্পষ্ট করে, এই যে হ্যাজ আপসেট ফাইনাইট ভার্ব, তাহলে দ্য ডিক্লাইন ন্যাচারাল প্রিডেটরস লাইক সি টার্টলস হচ্ছে দ্য সাবজেক্ট নাউন ফ্রেজ। এবং আপসেট এটা একটা ট্রানজিটিভ ভার্ব। কোন বিষয়টাকে উত্তেজিত করে দিচ্ছে, এই যে বিষয়টাকে, এটা অবজেক্ট পাচ্ছে, এটাও একটা নাউন ফ্রেজ। তাহলে যে ভার্বের অবজেক্ট থাকে সেটাকে আমরা বলতে পারি এটা একটা ট্রানজিটিভ ভার্ব। এবং ট্রানজিটিভ ভার্বকে আমরা প্যাসিভ করতে পারি, তাহলে এই অংশটাকে আমরা প্যাসিভ করতে পারি এটাকে অবজেক্ট ধরে, যেহেতু এটা ট্রানজিটিভ ভার্ব। তাহলে এতটুকু পর্যন্ত এটা একটা প্রিন্সিপাল ক্লজ। তাহলে দ্যাট সাবঅর্ডিনেট ইন কনজাংশন এবং আরেকটা সাবঅর্ডিনেট ক্লজ শুরু হচ্ছে। ওয়ান্স ক্যাফট জেলিফিশ, একদা ওয়ান্স শব্দটা থাকলে সর্বদা ভার্বের ফার্স্ট টেন্স হবে। ক্যাফট জেলিফিশ, জেলিফিশগুলোকে রাখা যেত ইন চেক, নিয়ন্ত্রণে। তাহলে একদম খুব ইজিলি সেন্টেন্সটা তোমরা বুঝতে পেরেছ। এখানে এটা হচ্ছে যে প্রিন্সিপাল ক্লজ, এটা হচ্ছে যে সাবঅর্ডিনেট ক্লজ। আমরা বলতে পারি এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। অ্যানাদার ফ্যাক্টর, অন্য আরেকটা বিষয়, কজিং বা প্রেজেন্ট পার্টিসিপাল ফর্ম, দ্য ডিক্লাইন, এই যে হ্রাস পাচ্ছে মাছের মজুদ, সেটার আরেকটা বিষয় ইন কমার্শিয়ালি, কমার্শিয়াল থেকে কমার্শিয়ালি, অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্ব, কমার্শিয়ালের পরে এলওয়াই যুক্ত করলো, অর্থাৎ অ্যাডজেক্টিভের পরে যদি এলওয়াই যুক্ত করা হয় সেটাকে আমরা বলতে পারি এটা একটা অ্যাডভার্ব। ভ্যালুয়েবল ফিশ, যে গুরুত্বপূর্ণ যে মাছ, ইজ কন্টিনিউড, এটা চলমান আছে, পলিউশন অফ ওয়াটার, মাছের দূষণের কারণে। তাহলে এটার আরেকটা ক্ষেত্রে কারণ আছে, সেটা হচ্ছে যে পানি দূষণের কারণে কিন্তু মাছের কিন্তু হ্রাস, এটা অন্যতম আরেকটি কিন্তু ফ্যাক্টর। এখানে ইস হচ্ছে এখানে ফাইনাইট ভার্ব এবং এখানে এই যে এটা ফুলটা হচ্ছে দ্য সাবজেক্ট, এটা একটা নাউন ফ্রেজে আছে। এরপরে আমরা পরবর্তী অংশটার মধ্যে যাব। তোমরা পরবর্তী অংশটার মধ্যে কি বলা হচ্ছে দেখো, কনসিডারিং দ্য গ্র্যাভিটি অ্যান্ড দ্য কমপ্লেক্স নেচার অফ দিস প্রবলেম। এখানে গ্র্যাভিটি মানে হচ্ছে যে আমরা মধ্যাকর্ষণ শক্তিকে বুঝি। তাহলে মধ্যাকর্ষণ শক্তি বিষয়টাকে কিন্তু আলোচনা করতে মাছের যে সমস্যা, মাছের যে মজুতকরণ হ্রাস হয়ে যাচ্ছে, সেটাকে মানে মাত্রা অতিরিক্তায় বর্ণনা করার জন্য, মানে এটাকে বোঝানোর জন্য মধ্যাকর্ষণ শক্তির সাথে তুলনা করা হচ্ছে। তাহলে আমরা বলতে পারি প্রথমে এটা একটা ম্যাটাফর, দেখো বিষয়টা দেখো। এবং এটাকে আমরা বলতে পারি আবার হাইপারবোলা বলতে পারি, কারণ বিষয়টা এমনভাবে বলা হচ্ছে একদম চরম লেভেলের মাধ্যমে বলা হচ্ছে, মধ্যাকর্ষণ শক্তিকে এনে বলা হচ্ছে, বিশাল একটা বিষয়কে এনে বলা হচ্ছে, এই জন্য এটা একটা হাইপারবোলা বলতে পারি। একটা বিষয় লক্ষ্য করেছো তোমরা, সেটা হচ্ছে দেখি, সেটা হচ্ছে ডেইলি স্টাডির মধ্যে এখানে দেখো, যদি আমরা কিন্তু এখানে সাহিত্য পড়তেছি, কিন্তু সাহিত্যের এখানে আমি তোমাকে মিথ্যানমি দেখিয়েছি, ম্যাটাফোর দেখিয়েছি, হাইপারবোল দেখিয়েছি, তোমাদেরকে এখানে আমি পার্সনিফিকেশন দেখাচ্ছি। এই যে বিষয়গুলো, একটা লেখা, আমার লেখাটা হচ্ছে যে সাহিত্যিক ভাষা দেওয়া যায়। এই সাহিত্যিক ভাষাটা যখন এক্সামিনার, এটা আমি কম লিখলেও কিন্তু খুব ভালো নাম্বার পাবো যদি আমার এই ভাষাটা আমি দিতে পারি। এই জন্য আমি বলবো যে এই সাহিত্যের এই ভাষাগুলো কিন্তু মানে কীভাবে ইউজ করা হয়েছে, এই বিষয়গুলো যদি আমরা বিবেচনা করি, পড়ি, সাহিত্যের এই বিষয়গুলো অটোমেটিকলি কিন্তু আমাদের মাথায় গেঁথে যাবে, তাহলে আমরা লেখায় কিন্তু এগুলো প্রয়োগ করতে পারবো। আচ্ছা, এরপর ওটা দেখি, দ্য কমপ্লেক্স, জটিল নেচার অফ দিস প্রবলেম, এই যে সমস্যাটার একদম প্রধান বিষয়টি এবং মারাত্মক এই সমস্যাটা আমরা বিবেচনা করে বলতে পারি। এই যে ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু হয়েছে, এটাকে বলতে পারি এটা হচ্ছে একটা পার্টিসিপাল ফ্রেজ। ইট ইজ এ ভাইটাল, এটা খুব গুরুত্বপূর্ণ। ভাইটাল মানে যেটা আমরা সিগনিফিক্যান্ট, ইম্পর্টেন্ট, ইম্পারেটিভ, যেটা, এটাকে আমরা গুরুত্বপূর্ণ বলতে পারি। এই যে ইটস হচ্ছে দ্য ফাইনাইট ভার্ব এবং ইট হচ্ছে এখানে সাবজেক্ট, এটা একটা প্রিন্সিপাল ক্লজ। দ্যাট সাবঅর্ডিনেটিং কনজাংশন,
দ্য অথরিটিস অ্যাডপ্ট মানে গ্রহণ করা, কর্তৃপক্ষকে গ্রহণ করতে হবে, যেটা অ্যাকসেপ্ট করা, যেটা ব্যালেন্স করা বলতে পারি। এ কম্প্রিহেনসিভ, কম্প্রিহেনশন থেকে কম্প্রিহেনসিভ, ভার্ব থেকে নাউন, শব্দের পরে আই ভি থাকলে এটা অ্যাডজেক্টিভ হবে। রেসপন্স মানে কর্তৃপক্ষকে অবশ্যই একটা বোধগম্য সাড়া দিতে হবে, এই বিষয়টা এটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে দেখো রেসপন্স কিন্তু এখানে নাউন, এটা অ্যাডজেক্টিভ। এটা যদি অ্যাডজেক্টিভ হয় ধরে নিবা পরবর্তী ওয়ার্ডটা নাউনেই হবে। এবং রেসপন্সের ভার্ব হচ্ছে দ্য রেসপন্ড, এটা ভার্ব, খেয়াল করো। আবার এটা নাউন হচ্ছে দ্য রেসপন্স। তাহলে দেখো এই যে বাক্যের শুরুতে এটা একটা পার্টিসিপাল ফ্রেজ হয়েছে, এবং এটা হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ, এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ। এবং তাহলে আমি বলতে পারি একটা প্রিন্সিপাল ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ, এটা হচ্ছে দ্য কমপ্লেক্স সেন্টেন্স। এটা হচ্ছে একটা কি কমপ্লেক্স সেন্টেন্স। দে মাস্ট অ্যান্ড শিওর, এদের শিওর হচ্ছে দ্য অ্যাডজেক্টিভ। আবার এটার আগে যখন প্রিফিক্স হিসাবে ইএন যুক্ত হবে তখন এটা ভার্ব হয়ে যাবে। মডেল ভার্বের পরে ভার্ব হবে, এটা অ্যাডজেক্টিভ থেকে ভার্ব করা হয়েছে। তাদেরকে নিশ্চিত করতে হবে। স্ট্রিক্টার কম্পারেটিভ ফ্রম, রেগুলেশন যেটা খুব কঠিন, অফ ফিশিং অ্যাক্টিভিটিস, মাছ ধরার বিষয়গুলোকে নির্দিষ্ট নিয়মের ভিতরে আনতে হবে, নিশ্চিত করতে হবে। প্রোটেকশন, প্রোটেক্ট থেকে প্রোটেকশন, ভার্ব থেকে নাউন। অফ ক্রিটিক্যাল ব্রিডিং হ্যাবিটেটস, যে প্রজনন, ব্রিডিং মানে প্রযোজন, হ্যাবিটেট মানে বাসস্থান, যেখানে মাছে পোনা ছাড়ে, যেখানে মাছ প্রযোজন করে সে জায়গাগুলোকে কিন্তু রক্ষা করতে হবে, ওই সমস্ত জায়গাগুলোকে নির্দিষ্ট। অ্যান্ড সিরিয়াস অ্যাকশন, কঠোর পদক্ষেপ নিতে হবে। টু কার্ভ, কার্ভ মানে হচ্ছে এখানে ডিক্লাইন, সিনোনিম, হ্রাস করা, ইনফিনিটিভ। ওয়াটার পলিউশন, আমাদের পানি দূষণকে বন্ধ করতে হবে। তাহলে দেখো খুব সিম্পল সেন্টেন্স, এখানে আমরা একটা বিষয় পাচ্ছি, এটা একটা সিম্পল সেন্টেন্স, এটা একটা ফাইনাইট ভার্ব, একটা সাবজেক্ট, এটা একটা সিম্পল সেন্টেন্স। তবে এখানে একটা গ্রামারের একটা স্ট্রাকচার পাচ্ছি, সেটা কি? এই যে দেখো, স্ট্রিক্টার রেগুলেশন অফ ফিশিং অ্যাক্টিভিটিস নাউন ফ্রেজ, প্রোটেকশন অফ ক্রিটিক্যাল ব্রিডিং হ্যাবিটেটস নাউন ফ্রেজ, সিরিয়াস অ্যাকশনস অফ কার্ভ ওয়াটার পলিউশন নাউন ফ্রেজ। তাহলে নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ, এটা একটা প্যারালাল স্ট্রাকচার। প্যারালাল স্ট্রাকচার, বাক্যের সমান্তরাল। ইনভেস্টমেন্ট, ইনভেস্ট থেকে ইনভেস্টমেন্ট, ভার্ব থেকে নাউন করা হয়েছে। ইন সায়েন্টিফিক মনিটরিং, সায়েন্স থেকে সায়েন্টিফিক, নাউন থেকে অ্যাডজেক্টিভ, যে বৈজ্ঞানিক মানে যেটা মনিটর করার জন্য আমাদের যে বিষয়গুলো সরঞ্জাম আদি, এটার প্রতি আমাদেরকে কিন্তু ইনভেস্ট করতে হবে। এনফোর্স থেকে এনফোর্সমেন্ট, ভার্ব থেকে নাউন, মেন্ট যুক্ত করে নাউন করা হয়েছে। মেকানিজম ইজ অলসো, তাহলে এতটুকু পর্যন্ত হচ্ছে দ্য সাবজেক্ট, ইজ হচ্ছে দ্য ফাইনাইট ভার্ব। এই যে ফুল অংশটাই আমরা বলতে পারি এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ। ইজ অলসো এসেনশিয়াল, এটা খুবই অপরিহার্য। তাহলে আমাদের মানে বিভিন্ন মানে বৈজ্ঞানিক পদ্ধতি, বৈজ্ঞানিক বিভিন্ন সরঞ্জামাদি, এগুলোকে কন্ট্রোল করার জন্য, এগুলোকে মনিটর করার জন্য, বিশেষ করে সমুদ্র সম্পদকে, এটার প্রতি আমাদেরকে কিন্তু ইনভেস্ট করতে হবে। এটাও কিন্তু সমভাবে গুরুত্বপূর্ণ। ইকুয়ালি ইম্পর্টেন্ট ইজ প্রোভাইডিং, এখানে দেখো ইম্পর্টেন্ট শব্দটা কিন্তু অ্যাডজেক্টিভ, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। কিন্তু দেখো বাক্যের মধ্যে এটা কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করা হচ্ছে না, এটা কিন্তু একটা নাউন ফ্রেজ, যেহেতু এটা ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্বের আগে আছে বিধি, খেয়াল করবা। এটা কিন্তু নাউন অর্থে ইউজ করা হচ্ছে বাক্যে। ইজ প্রোভাইডিং, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সাপোর্ট, আমাদেরকে সাপোর্ট দিতে হবে। টু ফিশিং কমিউনিটিস, এবং জেলে সম্প্রদায়কে, এখানে ফিশিং কমিউনিটিস মানে জেলে সম্প্রদায়। তাহলে মেইন ক্লজ, সো দ্যাট, যাতে। এই যে দ্যাট এবং সো দ্যাটের মধ্যে একটা পার্থক্য আছে, সো দ্যাট এবং দ্যাট। দ্যাট কনজাংশন আর সো দ্যাট হচ্ছে কনজাংশনাল ফ্রেজ। কখন সো দ্যাট ব্যবহার করব? কোনো উদ্দেশ্যকে বোঝাতে, তাহলে ওদেরকে সাপোর্ট দেওয়ার একটা উদ্দেশ্য আছে, পরবর্তীতে উদ্দেশ্যটা এখানে আলোচনা করেছে। এবং এটা একটা কনজাংশনাল ফ্রেজ, সাবঅর্ডিনেটিং কনজাংশনাল ফ্রেজ। এনি ফিশ কনজারভেশন ইফোর্ট, প্রচেষ্টা, যে মাছের, যে কোনো মাছের সংরক্ষণের প্রচেষ্টা, ডাজ নট কাম, এটা হবে না, এটা টু ডু ভার্ব, নেগেটিভ সেন্টেন্স, এট কস্ট অফ দেয়ার সার্ভাইভাল, মানে মাছকে সংরক্ষণ করে আবার তাদের অস্তিত্ব হুমকির মধ্যে ফেলা যাবে না। মানে কথাটার অর্থ হচ্ছে যে মাছও সংরক্ষণ করতে হবে সিস্টেমেটিক ওয়েতে, আবার জেলে সম্প্রদায়কেও রক্ষা করতে হবে, বিষয়টা ব্যালেন্স করতে হবে। এখানে কস্ট মানে বিনিময়ে বোঝানো হচ্ছে। এবং সার্ভাইভাল, এটা হচ্ছে দ্য নাউন, এবং সার্ভাইভ থেকে এটা সার্ভাইভাল হয়েছে, ভার্ব থেকে নাউন করা হয়েছে। তাহলে এটা হচ্ছে যে এটা প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেটিং কনজাংশন, সাবঅর্ডিনেট ক্লজ, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স।
ধন্যবাদ, তোমরা সবাই ভালো থাকবা। আমি এই 3টা পার্টস এখানে আপলোড করার চেষ্টা করেছি, এটাকে 3 ভাগে বিভক্ত করি। প্রত্যেকটা বিষয় আমি পয়েন্টে পয়েন্টে ভাগ করে আলোচনা করার চেষ্টা করছি। আমি পরবর্তীতে তোমাদের আরেকটা গুরুত্বপূর্ণ অপিনিয়নে ডেইলি স্টারের এবং এডিটোরিয়ালে তোমাদের সাথে আবার আমি কথা হবে। আজ এই পর্যন্ত। আর বিদায় নেওয়ার আগে তোমাদেরকে একটু রিকোয়েস্ট করবো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং যদি প্রয়োজন মনে করো ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবা।